জীবন ছুটে চলে নিজের মতন করে। সেই নিজের মতন করে জীবনের সঙ্গে তাল মেলাতে মেলাতে জীবনটা যখন অস্থির হয়ে ওঠে, যখন মনে হয় আর ভালো লাগে না, তখন একটা রিলিফ খুঁজতে গিয়ে আমাদের বেড়াতে যেতে হয়। তো আমরাও সেই রকম মন ফকিরার মতন মাঝে মাঝেই বেরিয়ে চলে যাই একটা অনির্দিষ্ট কোনো ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আমরা হঠাৎ করে ঠিক করলাম 3 জন মিলে যাব আমরা ধানবাদের উদ্দেশ্যে, এবং ধানবাদের আশেপাশে যে সমস্ত দেখার জিনিস আছে সেগুলো 2-3 দিনের মধ্যে দেখে আবার বেরিয়ে চলে আসব কলকাতায়। কারণ ওই সপ্তাহান্তের ছুটির দিনগুলোকে কাজে লাগিয়েই আমরা যাত্রা শুরু করলাম ধানবাদের উদ্দেশ্যে। তো ধানবাদের উদ্দেশ্যে যেতে গেলে আমাদের অনেকগুলোই অপশান ছিল, কিন্তু বন্দে ভারতে যাব বলে 22-303 বন্দে ভারতে যাব বলে আমরা সেই বন্দে ভারতের টিকিট কাটলাম, এবং হাওড়া থেকে তার যাত্রা শুরু হলো 6:45 সকালবেলা। তো বলে রাখি, এই বন্দে ভারতে যাওয়ার যে সুবিধেটা, ভোরবেলায় যাবেন আপনারা এবং ওখানে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন। 6:45 এখানে ছাড়ে আর ওখানে 9:43 ছাড়ে পৌঁছয়। পথের মধ্যে দুর্গাপুরে আর আসানসোলে 2 মিনিটের হল্ট দিয়ে ওটা পৌঁছয় ধানবাদে। এবং তাদের বন্দে ভারতের যে জিনিসটা আরও একটু ভালো, শতাব্দীতেও আমি এর আগে গেছি দুর্গাপুরে। বন্দে ভারতের একটা হলো জার্নির এক্সপিরিয়েন্স, আর একটা হলো তার খাবার দাবার, তার হসপিটালিটি, আর একটা নতুন এক্সপিরিয়েন্স। তো আমরা যাত্রা শুরু করলাম ধানবাদের উদ্দেশ্যে। আমরা হোটেলে বাক্স প্যান্ট্রা রেখে হেঁটে হেঁটে ঘুরতে বেরোলাম ধানবাদ শহরের দিকে। ধানবাদ শহরটাকে দেখবার চেষ্টা করতে লাগলাম, এবং আমাদের হোটেল থেকে যেতে শুরু করলাম স্টেশনের দিকে। তো সঙ্গে থাকুন, সঙ্গে চলুন আর দেখতে থাকুন ব্লগিং উইথ অনিশ, এবং কমেন্টস করে জানান কে কে আপনারা ধানবাদে এসছেন এবং কি কি দেখেছেন। আমরা কয়লানগরী ধানবাদে এসেছি আজকে সকালের বন্দে ভারতে। এখানে নেমেছি 9:43। বিফোর টাইমে পৌঁছে দিয়েছিল, 9:43 টাইম ছিল, 9:40 পৌঁছে দিয়েছিল। তারপরে হোটেলে গিয়েছিলাম, সামনেই আমাদের হোটেলের নাম কুনাল, হোটেল কুনাল। স্টেশন থেকে এই 700-800 মিটার দূরত্বে। কিন্তু আমরা রাঁচি থেকে যেটা দেখেছিলাম একদম স্টেশনের উল্টো দিকে, অতটা কাছে না, একটু যেতে হয় চারিদিকে। এবং বেশ ভালো একটা শহর এটা। এই হোটেল কোল্ডফিল্ড, এটাও একটা হোটেল। স্টেশনের পথ এটা। এত একটা শান্তি, নির্জনতা, এত সুন্দর জায়গা। এখানে একটা বেশ বড় বাগান, তারপর দিয়ে স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। পাঁচিল, দেখুন সামনে একটা মন্দির আছে, বাংলা আটচালা যে মন্দির, সে বাংলা আটচালা মন্দিরের অনুকরণে তৈরি। আসলে ধানবাদ তো আগে কলিয়ারির রাজধানী, এখনও কলিয়ারির রাজধানী বলা হয় ধানবাদকে। কলকাতার সঙ্গে ধানবাদের একটা ওতপ্রোত সংযোগ আছে। এখানকার কয়লা কলকাতা ডক দিয়ে আগে যেত বাইরে, এক্সপোর্ট হতো। তারপর হলদিয়া হয়ে গেল, কলকাতার বন্দরে নাব্যতা বন্ধ হয়ে গেল, তাই জন্য এখন অন্য পথে এক্সপোর্ট হয়। কিন্তু ধানবাদে ম্যাক্সিমাম কলকাতা থেকে প্রচুর বাঙালি এখানে এসে ঘাঁটি গেড়েছিলেন, এবং এখানে এখনও যারা আছেন, যে কোনো ব্যবসায়ী বলুন, সেই গাড়ি চালক থেকে আরম্ভ করে, রিক্সা চালক থেকে আরম্ভ করে ব্যবসায়ীরা সবাই বাংলা ভাষায় কিন্তু বেশ ভালোই কথা বলতে পারেন। আর কমিউনিকেশনে কোনো প্রবলেম হয় না। আমি রাঁচিতে গিয়েছিলাম, রাঁচিতে একটু প্রবলেম হতো, রাঁচিতে বাংলা খুব একটা কেউ বলতে পারত না। তো এখানে সেই প্রবলেমটা নেই, এখানে সবাই বাংলা ভাষা বেশ ভালোই বলতে পারে। দেখুন ছোট ছোট বাংলো টাইপের বাড়ি, এই বাড়িটাকে দেখুন কি অসম্ভব সুন্দর আর্কিটেকচার।
সে পুরনো দিনের ব্রিটিশ আর্কিটেকচারের মতো। জানি না বাড়িটা কি, বাড়িতে লোক আছে জামা কাপড় শুকোচ্ছে, কী কারণে তৈরি হয়েছিল বা এখন কারা আছেন এটা সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। এখন ভেতরে ঢুকে জানতে চাইলেও মুশকিল। জায়গাটা বড় ভারী সুন্দর লাগছে। দেখুন সল্টলেকের মতন ওয়াটার ট্যাঙ্ক, সল্টলেক নিউ টাউনের মতন ওয়াটার ট্যাঙ্ক। এইগুলো লাল লাল বাড়িগুলো মোটামুটি নয়, এইগুলো সব রেলওয়ে কোয়ার্টার। দেখুন ব্লক 35, এটা একটা ফ্ল্যাট বাড়ি, ব্রিটিশ আমলের ফ্ল্যাট বাড়ি, রেলওয়ে কোয়ার্টার। এটাও রেলওয়ে কোয়ার্টার। এরকম সেই মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। এখানে টোটো, রিক্সা, অটো এবং প্রাইভেট ট্যাক্সি প্রচুর পরিমাণে রয়েছে। আপনারা কোথাও যেতে চাইলে দুটো জায়গা আছে, একটা স্টেশন আর একটা সিটি সেন্টার। ওখান থেকে আপনারা বুক করতে পারেন। হোটেল থেকে বুক করলে একটু টাকা বেশি পড়বে, কারণ হোটেল কমিশন নেই। তাই জন্য হোটেল থেকে বুক করার থেকে আপনারা নিজেরা গিয়ে স্টেশন থেকে বুক করুন। তাই আমরা হোটেলে জিনিসপত্র রেখে হাঁটতে হাঁটতে চলেছি স্টেশনের দিকে। বলেছিল 700 মিটার, 1 কিলোমিটার পেরিয়ে এসছে আমাদের যা অনুমান। এখনো পর্যন্ত স্টেশনের দেখা নেই। স্টেশনের কাছাকাছি হোটেল বলতে ওই রকমই, 1 কিলোমিটার 2 কিলোমিটার পাশাপাশি হোটেল। এই হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখ পড়লো এক জায়গায় অটোর ভিড়। তো এই অটো স্ট্যান্ড থেকে আমরা ছোট্টু মিয়ার অটো ধরলাম। হঠাৎ করেই মানে সেদিনটাকে বসে থাকবো, আমরা তো অনেক আগে পৌঁছে গেছি, তো ব্রেকফাস্ট হয়ে গেছে। তো বললাম কি ছোট্টু মিয়ার অটো নিয়ে আমরা বললাম চলুন তাহলে যাই। কি দেখবো না, ভাটিন্ডা ফলস আর তোপচাঁচি লেক। তো অটো চলতে শুরু করলো। যে কথাটা বলবার ইচ্ছা, স্টেশনের চারপাশে এত খাবারের দোকান, লিট্টি চোখার দোকান, মিষ্টির দোকান, এবং লিট্টি চোখা ওখানকার অথেন্টিক লিট্টি চোখা, তো সেইগুলো আপনারা অবশ্যই টেস্ট করবেন। এবং পুরি, সবজি, চা, ওখানকার চা দারুণ খেতে, মানে আমাদের এখানে মানে বিরিয়ানি চা বলে সেরকম। তো আপনারা যদি কেউ বেড়াতে চান, অটোটা যদি আপনারা করেন, অটোতে সময় লাগে প্রচুর, কিন্তু অটোটা একটু অ্যাফোর্ডেবল। আর গাড়ি করলে গাড়িটা একটু রেট বেশি, কিন্তু গাড়িতে তাড়াতাড়ি হয়ে যায় জার্নিটা, এবং অনেক বেশি মানে কি বলবো, ভালো লাগে আর কি, মানে রিল্যাক্স মুডে আপনি গাড়ি নিতে পারেন। কিন্তু অটোতে একটু সময় বেশি লাগে, স্পিড তো অতটা নেই, কিন্তু অনেক অ্যাফোর্ডেবল, অনেক কম রেটে ওখানে পাওয়া যায়। আপনারা অবশ্যই বার্গেন করে নেবেন এবং দমদার করে নিয়ে তারপরে উঠবেন। এই অটো এখন চলছে স্টেশন রোডের সামনে দিয়ে। দেখুন কত মিষ্টির দোকান, কত খাবারের দোকান। এবং আমরা কিছুদিন আগে রাঁচিও গিয়েছিলাম। ধানবাদের যে জায়গাটা বলতে হয়, ধানবাদে কিন্তু খাওয়ার কস্টটা অনেক কম, কিন্তু হোটেলের কস্টটা একটু বেশি। সেই তুলনায় রুমটা খারাপ। রাঁচিতে আবার রুমটা খুব ভালো, তার তুলনায় রুমটা ভালো এবং রেটটাও বেশ কম, কিন্তু মানে খাওয়ার কস্টটা একটু বেশি। তো এই যে সমস্ত জিনিস, সব মিঠাইয়ের দোকান, লিট্টি চোখার দোকান, চায়ের দোকান, পুরীর দোকান, এই সমস্ত দোকান পেরিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি ভাটিন্ডা ফলসের দিকে। তো প্রথম আমরা ভাটিন্ডা ফলস যাব, তারপরে যাব তোপচাঁচি লেক, আর তার মধ্যে খেয়ে নেব, লাঞ্চ করে নেব। সঙ্গে থাকুন, সঙ্গে। আমার ভিডিওতে রাস্তার ভিডিওটা একটু বেশি থাকে, অনেকেই এইভাবে বলেছেন, আমিও মনে করি একটুই বেশি থাকে। কারণ আমার কথায় জীবনটাই তো একটা পথ চলা, জীবনটার নামই তো যাত্রা। আর আমরা তো কোথাও টুরিস্ট স্পটে যেখানে যাই, সেই যেখানে সেই যাওয়াটা কিন্তু ডেস্টিনেশন, কিন্তু সেইটা হলো একটা জার্নি। এই জার্নির মধ্যে দিয়েই কিন্তু আপনার জীবনের পথ চলি। তাই জন্য আমার রাস্তাটাকে খুব দেখাতে ইচ্ছা করে। এখনও আমি জানলার ধারে বসতে ভালো লাগে, কারণ এই জার্নির পথটা সবাই বাইরে সব কিছু পেছন দিকে সরে যায়, আমরা এগিয়ে যাই।
এইভাবে আস্তে আস্তে যেতে যেতে কখন যে আমাদের বয়সটা এগিয়ে চলে, কখন যে আমরা বুড়ো হয়ে যাই সেটা বুঝতে পারি না। তো আমরা এই চলতে চলতেই ভাটিন্ডা ফলসের কাছাকাছি চলে এলাম। হাইওয়ে থেকে আমরা ঢুকে গেছি একটু মানে কি বলবে মেঠো পথের দিকে, কিন্তু রাস্তাটা যদিও পিচের, কিন্তু দেখবেন তার চারপাশে খালি বন আর জঙ্গল। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি ভাটিন্ডা ফলসের দিকে। कौन जाना है भाई? আমরা ভাটিন্ডা ফলসে এসেছি। এই দেখুন, এইটা হলো ভাটিনহারি থান। এখানে বিয়ে হয়, এইগুলো সব বিয়ে করার মঞ্চ। আর আমাদের এখানে একটা হচ্ছে বিয়ে। আর ওই দিক দিয়ে গেলে ফলসটা আমি নিয়ে যাচ্ছি, সঙ্গে থাকুন। এই হলো ভাটিন্ডা ফলস। আমরা এসে গেছি ভাটিন্ডা ফলসের কাছাকাছি। ওখান দিয়ে সিঁড়ি আছে, আমি সিঁড়ি দিয়ে নামছি না, আমি একটু শর্টকাট রুট ধরছি। এই রুটটা একটু প্রবলেমেটিক, আপনারা যাদের পায়ে জোর নেই তারা নামবেন না এখানে। এই সিঁড়ি রুটটা এখান দিয়ে আসছে, এইটা এখানে মিশছে, একই সঙ্গে মিশছে। অতি মনোরম দৃশ্য, এত সুন্দর দৃশ্য। আমি এর আগে রাঁচিতে হুন্ডু ফলস দেখেছি, তারপর নানা জায়গায় নানা রকম ফলস দেখেছি। এটা একটা অন্যরকম একটা বেশ দৃশ্য। এই দৃশ্যটা না আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এখান দিয়ে যতটুকুনি দেখানো যায় দেখাচ্ছি, কিন্তু এটা দুধের সাথে ঘোলে মেটানোর মতন। আপনাদের আসতে হবে এখানে, এসে দেখতে হবে এই অনির্বচনীয় শোভাটা। সবাই যাচ্ছে ওইখানে পাথরের ওপর। বেশি ইনক্লাইন নয়, নামা যায় আস্তে আস্তে, মানে বেশ সুন্দর, মানে খুব স্টিপ নয়, বেশ ইনক্লাইন, মানে খুব মানে একটু সাবধানতার সঙ্গে যদি আপনারা নামতে থাকেন কোনো প্রবলেম হবে না। তো এটা যেহেতু শীতকাল, তাই জন্য জলের তোড় নেই। আপনারা যদি বর্ষাকাল বা শরৎকালে আসেন জলের তোড়টা পাবেন। কিন্তু ওইখান থেকে জল নামছে দেখা যাচ্ছে, এখান থেকে জল নামছে, আবার এখান থেকে জল নামছে, স্টেপ ওয়াইজ এটা। এবং এখান থেকে জলটা ওই দিকে চলে যাচ্ছে।
স্টার্ট করেছিলাম 1:15, 1:18, তারপরে খেয়েছিলাম ধরুন আরও আধ ঘন্টা, ধরুন তার মানে 1:48 স্টার্ট করে এখানে পৌঁছলাম 3:05 তোপচাঁচি। আমরা স্টার্ট করেছিলাম হলো থেকে ফলস থেকে, ভাতিন্ডা ফলস থেকেই তোপচাঁচি এলো। দূর থেকে দেখলে মনে হয় আকাশ জলকে আদর করছে, এত সুন্দর একটা ভিউ আমি দেখিনি। দেখুন ওই পাশে পাহাড়, এই পাহাড় কিন্তু ছোটনাগপুরের মালভূমির অংশ। এরকম পাহাড়, এই লেক, স্বচ্ছ লেক। এই লেকটা নাকি শোনা যাচ্ছে তোপচাঁচি লেক আর মানে মানুষের তৈরি, ন্যাচারাল মেড নয়, ম্যান মেড। ভাতিন্ডা ফলস থেকে প্রায় এটার দূরত্ব 42 কিলোমিটার। এই লেকটা 1914 সালে করা হয়েছিল। 19 নভেম্বর 1914-তে করা হয়েছিল উদ্বোধন। আজকে তার 19 তারিখে তার 100 বছর পূর্ণ হয়ে গেছে, সেই জন্য এত সুন্দর করে সাজিয়েছে। বিশাল এলাকা থেকে মনে করা হয় এখানে একটা কয়লার খনি ছিল, সেটা কোনো রকমভাবে বন্ধ হয়ে যায়, তারপরে এখানে লেক তৈরি করা। চলুন যাবো। আমরা যে জায়গাটা আজকে দেখাচ্ছি আপনাদেরকে, এই ধানবাদ বা ছোটনাগপুর মালভূমি পৃথিবীর বোধহয় প্রাচীনতম স্থলভাগ। যখন পৃথিবীর স্থলভাগ উঠছে তখন কিন্তু প্রথম স্থলভাগ এটাই উঠেছিল, এই ছোটনাগপুর মালভূমি সংলগ্ন এরিয়া। এবং এর মধ্যে কিমতাবুরু, মারাবুরু এই সমস্ত জায়গাগুলোও ছিল। দেখুন কি সুন্দর অপরূপ ভিউ এগুলো। এই রাস্তাটা দেখুন কি সুন্দর, এপাশে লেক, এই দেখে একটা ব্যারেজের মতন করা। আমরা যাচ্ছি ইয়েতে, এই পাহাড়ের মাথায় মন্দিরটায়। ऊपर जा सकते हैं? जय हनुमान। পরের দিন আমরা একটা গাড়ি নিয়েছিলাম, সেই গাড়ি করে গিয়েছিলাম মাইথন ড্যাম এবং সেখানে কিছুক্ষণ থেকে স্পিড বোটে ঘুরে টুরে
তারপর ওখান থেকে লাঞ্চ করে আমরা গিয়েছিলাম হলো উসরি ফলসে। তো সেই গাড়িতে চলছি আমরা এখন, পথ দিয়ে আমরা যাচ্ছি মাইথন ড্যাম দেখতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমরা কি কি দেখেছি তার ধারা বিবরণী আমি দিয়ে যাচ্ছি। আমরা এখন চলেছি উসরি ফলসের দিকে। উসরি ফলস প্রায় 55 কিলোমিটার দূরে, ধানবাদ থেকে 55 কিলোমিটার দূরে, এবং এটা বরাকর নদীর ওপরে অবস্থিত। মানে বরাকর নদীটি ধাপে ধাপে মানে ওখান থেকে বেরোচ্ছে, এবং এটা 3টে স্টেপে এটা বরাকর নদী নিচে পড়ছে, এবং এর উচ্চতা হলো 39 ফিট বা 39 ফিট। তো আমরা এই উসরি নদী, উসরি ঝর্ণার দিকে বা উসরি ফলস যেটাকে বলা হয়, সেখানে আমরা যাচ্ছি। এবং দেখতে থাকুন উসরি ফলসের কি সুন্দর একটা মানে অপরূপ সৌন্দর্য, সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। দেখুন, আমরা যখন গেছি তখন সেই জলরাশি অনেকটাই কম, কেন বর্ষা শেষ হয়ে গেছে। তো সেই জলরাশি কমেতেও তার সৌন্দর্য যেন অপার্থিব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা উসরিতে এসে গেছি। এখানে বেশ একটু সাজানো গোছানো বাগান টাগান মতন আছে, কিছু মঞ্চ করা আছে, আর একটা ওইখানে দেখুন দেখার জন্য একটা বারান্দা মতন করা আছে, র্যাম্প মতন করা আছে। তো ওখানে দাঁড়িয়ে খানিকক্ষণ ওপর থেকে দেখতে পারেন, তারপরে নিচে নামবেন। আর বর্ষাকালে নিচে নামাটা একটু ওরা সাবধানতার জন্য ওখানে বন্ধ করে দেয় কখনো কখনো, খুব বৃষ্টি পড়লে। এই হলো ভিউ পয়েন্ট, যেখান থেকে উসরিকে একদম ওপর থেকে দেখা যায়। তো চলুন আমার সঙ্গে সঙ্গে ফলো করুন।
আমরা উস্ত্রি দেখে পথের মধ্যে কিছু খেয়ে নিলাম। এই যে দেখুন, পথের মধ্যে একটা ধাবা মতন জায়গা রয়েছে এবং এখানে প্রচুর লোক খাওয়া দাওয়া করছেন। তো আমরা এখানে খেয়ে তারপর মাইথন খেলাম মানে সকালের ব্রেকফাস্ট। আমরা ব্রেকফাস্টটা ওখান থেকে করে বেরোইনি, এখানে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে আমরা গেলাম মাইথনের দিকে। তো ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব। এখানে পুরি, সবজি, আপনি ডিম, পাউরুটি এবং সবচেয়ে ভালো এখানকার যে লোকাল মিষ্টি সেগুলোও আছে, পাবেন। তো আমার খুব পছন্দ হয়েছিল এখানকার জিলিপি খাওয়ার জন্য। আমি বলেওছিলাম জিলিপির কথা, তো ওনারা এত সৎ, ওনারা বললেন না জিলিপিটা আগের দিনের, আমাদের দেবো না, যদি শরীর টরীর খারাপ হয়ে যায়, কেননা খারাপ হতেই পারে। তো ওদের সততায় আমরা মুগ্ধ হয়ে গেলাম। মানুষের মধ্যে এখনও সৎ মানুষ বেঁচে আছেন, যারা খালি ব্যবসার জন্য কাজ করেন না। এই মাইথনের পথে যেতে যেতে একটু এর ইতিহাসটা আমরা একটু জেনে নিই, মানে ইতিহাসের জাবর কাটি আর কি। তো এই মাইথনের ড্যাম, এইটাকে বলা হয় আসলে, এই প্রজেক্টটা আসলে দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রজেক্ট এবং এইটাকে ছোট করে বলে ডিভিসির প্রজেক্ট। তা হঠাৎ করে এখানেই বা ড্যামটা দেওয়া হলো কেন? মাইথনের যে ড্যামটা আছে সেটা বা বাঁধটা আছে সেটা কিন্তু বরাকর নদীর উপর দেওয়া হয়েছে। তো এটা হঠাৎ করে দেওয়া হলো কেন? 1942 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, তখন এত বন্যা হয়েছিল এখানে যে এই অঞ্চলের সঙ্গে কলকাতার বা মূল ভূখণ্ডের, পশ্চিমবঙ্গের মূল ভূখণ্ডের যোগাযোগ 10 দিন বিচ্ছিন্ন ছিল। এবং তখন যেহেতু যুদ্ধকালীন পরিস্থিতি এবং ব্রিটিশরা সমস্ত আর্মস অ্যান্ড অ্যামুনিশনস আনানো জানানো করছে এবং জাপানের থ্রেট রয়েছে, তখন ওনারা চিন্তা করলেন যে এখানে যে নদী আছে, দামোদর, বরাকর ইত্যাদি নদী, তার উপরে যদি বাঁধ দেওয়া যায় তাহলে একটা কমিউনিকেশন প্রসেসটা, আনইন্টারাপ্টেড কমিউনিকেশন প্রসেস বা ট্রান্সপোর্টেশন প্রসেস করা যাবে। সেই থেকে এই চিন্তাভাবনাটা শুরু হয় এবং এইটি মানে বাস্তবায়িত হয় 1957 সালে। এবং বলা হয় স্বাধীনতার পরবর্তীকালে তিলাইয়া ড্যামের পরেই এইটি হলো সেকেন্ড ড্যাম যেটা কিনা উদ্বোধন হয়েছিল স্বাধীন ভারতবর্ষে। তো এই মাইথন নামটা কি করে হলো? মাইথনের কিছুটা আগেই আপনি আসানসোল থেকে যদি মাইথনের দিকে যান, পশ্চিমবঙ্গে পড়ে। আসলে মাইথন জায়গাটা পড়ে কিন্তু ঝাড়খণ্ডে, এখন ঝাড়খণ্ডে, আগে পড়তো বিহারে, এবং কিছুটা অংশ পড়ে ওয়েস্ট বেঙ্গলে। একটা ব্রিজ দিয়ে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডটাকে কানেক্ট করা হয়েছে, মানে বাঁধটা দিয়ে। তো এই আসানসোল থেকে মাইথনের দিকে যাওয়ার পথে জাগ্রত কালী মন্দির আছে, কল্যাণেশ্বরী। যেহেতু এটা কল্যাণেশ্বরী মা মাইকা থান, সেই থেকে এই জায়গাটার নাম হয়ে যায় মাইথন। মাইথন ড্যাম 15,712 ফিট লম্বা এবং 165 ফিট উচ্চতা বিশিষ্ট এবং 65 স্কোয়ার কিলোমিটার মানে বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এর অবস্থান। এছাড়া এখানে আন্ডারগ্রাউন্ড থার্মাল মানে জলবিদ্যুৎ কেন্দ্র আছে। সেই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে 60,000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় এবং এটা একটা বিশাল বড় একটা প্রজেক্ট দামোদর ভ্যালি কর্পোরেশনের। দেখতে থাকুন এবং খুব সুন্দর বেড়ানোর জায়গাও বটে। এখন আমরা চলে এসেছি মাইকা থান মাইথনে। এখানে আমরা বোটে, এইদিকে গার্ডেন, আর এখানে আমরা লেকে আছে, লেক মানে ড্যাম, যেটা ড্যামটাকেই এখন লেক বলে। এখানে আমরা বোটে রাইড করব, বোট রাইড। আর এই যে ড্যামটা, এটা ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল দুটোকে একসঙ্গে যুক্ত করেছে। ও পাশটা ওয়েস্ট বেঙ্গল, এ পাশটা ঝাড়খণ্ড। ওয়েস্ট বেঙ্গলের দিকে মা কল্যাণেশ্বরীর মন্দির আছে। এই হলো ড্যাম। আমরা স্পিড বোটে যাচ্ছি, এই সমস্ত দ্বীপ পুরো ঘুরিয়ে দেবে স্পিড বোট। আপনারা চড়ুন আমার সঙ্গে, সেই দৃশ্য দেখাবো। চলো এগো, তোমরা এগো। ওই দেখ, ওইভাবে যা, গ্যাপ। সবাই যদি জানলার ধারগুলো নিয়ে নিলাম, আমরা সাইডটা নিয়ে পরে বোটটা যাচ্ছি, আমরা পরেরটাতে যাবো।
পরে বোটটা যাচ্ছে। আমরা পরে থেকে যাবো। এবার ফিরে আসার পালা। 22-304 বন্দে ভারত ধরে আমরা ফিরে এলাম কলকাতায়।